সুধী দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফাতিহা শাফি। 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এডুকেশন ওয়াচ। আইসিসির সহযোগিতায় 23 মে রাজধানীর ফার্মগেট আইডিয়াল কমার্স কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। বিস্তারিত রিপোর্টে। 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এডুকেশন ওয়াচ। তেইশে মে বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর ফার্মগেটে আইডিয়াল কমার্স কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অডিটোরিয়াম বলা হলেও পুরো ক্যাম্পাস জুড়েই আয়োজনটি ছড়িয়ে পড়ে। আইডিয়াল কমার্স কলেজের সহযোগিতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৈতিক শিক্ষা আন্দোলনের অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্বপ্নদ্রষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ড. এম.এ. হালিম পাটোয়ারি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু সাইদ। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলা এডুকেশন ওয়াচ অনুষ্ঠানের পরিচালক ও এডুকেশন ওয়াচ পত্রিকার সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান। 1996 সাল থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন এগুলোর সাথে সম্পৃক্ত থাকি। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমি ধন্যবাদ জানাই আইডিয়াল কমার্স কলেজ এবং ইউসিসি গ্রুপের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারাও আজকে তোমাদের এই আয়োজনের জন্য সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে আমাদের যে প্রধান অতিথি মহোদয় রয়েছেন, যিনি নৈতিক শিক্ষা আন্দোলন নিয়ে সারা দেশে একটা আন্দোলন গড়ে তুলেছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সাথে সাথে কোমলমতি শিক্ষার্থীদের জন্য এবং কলেজ, এই আইডিয়াল কমার্স কলেজ থেকে শুরু করে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল ল কলেজ, ইউসিসি সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন এবং তার সহযোদ্ধা রয়েছেন ড. হালিম পাটোয়ারি ফাউন্ডেশনের বিভিন্ন পরিচালক এবং প্রতিষ্ঠান প্রধানবৃন্দ। আজকে আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ আসছে, অনেক শিক্ষার্থীরা এখানে আছে, আমরা অনুধাবন করছি এবং এই আয়োজনে আসার জন্য তোমাদের যে অংশগ্রহণ, এতে আমরা অভিভূত এবং কৃতজ্ঞ তোমাদের কাছে। এ বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করেন আইডিয়াল কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মোহাম্মদ জাহিদ। পৃথিবীর প্রত্যেকটি মানুষের প্রতিভা আলাদা। তুমি যে যাই পেয়েছ, তোমার প্রতিভার প্রতি রেসপেক্ট থেকে এই প্রতিভাকে লালন করো, ধারণ করো। আইডিয়াল কমার্স কলেজ তোমার সাথে রয়েছে। জিপিএ 3-কে 5 করার জন্য অঙ্গীকার রয়েছে এবং 5 প্রাপ্ত শিক্ষার্থীর তার রেজাল্ট যাতে ধস না নামে, সেই ক্ষেত্রে আইডিয়াল কমার্স কলেজের এক ঝাঁক তরুণ শিক্ষক, শিক্ষিকা এবং গভর্নিং বডি তোমাদের পাশে থেকে তোমাদের সহযোগিতা করবে। আমি চাই মেধাবী এবং তারুণ্যের হাতে এই দেশের নেতৃত্ব যাতে সব সময় যায়, তাহলে আমাদের সোনার স্বপ্নের বাংলাদেশ আমরা বাস্তবায়ন করতে পারব। আরও বক্তব্য রাখেন আব্দুল হালিম পাটোয়ারি ফাউন্ডেশনের পরিচালক এবং ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। আজ এখানে যারা আছো সবাই উজ্জ্বল নক্ষত্র, ঠিক বাংলার নক্ষত্রের মতো তোমরা জলজল করে জ্বলবে। তোমাদের জন্য অনেক 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 অভিনন্দন। এই আয়োজক আমাদের এডুকেশন ওয়াচ, সাথে আমরা সহযোগিতা করছি। এই কমার্স কলেজ, এখানে ব্যবসায় শিক্ষা পাশাপাশি আমাদের বিজ্ঞান শাখা রয়েছে। আপনারা আমাদের এই প্রতিষ্ঠানকে পছন্দ দিতে পারেন। তোমরা যে পরীক্ষাটা শেষ করে আসছো, ওটা তোমাদের জীবনের প্রথম ধাপ। এখন যেখানে যেতে যাবা সেটা হলো আরেকটা ধাপ, সেটা পার করে তোমরা উচ্চ শিক্ষায় যাবা। এতে তোমরা যেখানে যাও, যে প্রতিষ্ঠানে ভর্তি হও, সবাই একটু সুন্দর করে দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবে। এই আইডিয়াল কমার্স কলেজ 2004 সালে প্রতিষ্ঠিত। ইনশাআল্লাহ প্রতি বছরেই আমরা প্রথম বছর থেকে ভালো ফলাফল এবং শতভাগ ফার্স্ট করে আসছি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ড. এম.এ. হালিম পাটোয়ারি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখতে গিয়ে
আবেগপ্রবণ হয়ে পড়েন। আপনি সবসময় আশা করেন যে আপনার সন্তান যেন ভালো মানুষ হয়, আপনার সন্তান যেন আলোকিত মানুষ হয়, আপনার সন্তান যেন শিক্ষকদেরকে শ্রদ্ধা করতে শিখে, আপনার সন্তান যেন বড়দেরকে শ্রদ্ধা করতে শিখে, ছোটদেরকে স্নেহ করতে শিখে, সত্যকে সত্য বলতে শিখে এবং মিথ্যাকে মিথ্যা বলতে জানে। এই শিক্ষাটা আপনি দিবেন এবং সেই জন্যই আমি একটা স্লোগান দিয়েছি, আমি একটা সামাজিক আন্দোলনে নেমেছি এবং সেই আন্দোলনের নাম হলো এডুকেশন ফর এক্সিলেন্স। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদিন ইনশাআল্লাহ আপনার এই সন্তানেরা বাংলাদেশের কর্ণধার হবে, রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন অনুভূতি প্রকাশ করেন। আমি জিপিএ 5 প্রাপ্ত একজন শিক্ষার্থী। এখানে আজকে আইডিয়াল কমার্স কলেজের এই সংবর্ধনা এসে অনেক ভালো লাগছে। আমরা এসএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি, তাই আমরা অনেক খুশি। এত খুশির পর আমাদের আইডিয়াল কমার্স কলেজ এবং এডুকেশন ওয়াচের আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের সম্মাননার জন্য ডাকা হয়। আমরা এখানে এসে খুবই আনন্দিত এবং খুবই খুশি। ধন্যবাদ এডুকেশন ওয়াচ ও আইডিয়াল কমার্স কলেজকে। এখানে এসে আমি অনেক আনন্দিত বোধ করছি, অনেক নতুন নতুন ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারছি। আমার সফলতার জন্য আমি আমার মা বাবা, আমার শিক্ষকদের প্রেরণা, তারপর নিজের চেষ্টাকে। এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল ১৫০০-এরও বেশি এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে ধন্য করে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪ এবং ব্যবসায় শিক্ষা শাখার জিপিএ ৩ প্রাপ্ত নিবন্ধন করা ২৮০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় ২৫০০ জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংবর্ধিত ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবকগণ এই আয়োজনে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত শিক্ষার্থীরা অনুষ্ঠান স্থলে পৌঁছালে নিবন্ধিত প্রক্রিয়ার শেষে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট সহ গিফট প্যাক তুলে দেয় অনুষ্ঠানের সহযোগী আইসিসি কর্তৃপক্ষ। যে সকল শিক্ষার্থী অনুষ্ঠানে উপহার সামগ্রী পাননি তারা আইডিয়াল কমার্স কলেজ অফিস থেকে সংগ্রহ করতে পারবে। একটি সফল ও সুন্দর আয়োজনে আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান আয়োজক কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়, বন্যা সহ দেশের দুর্যোগে মৃত্যু ঝুঁকি কমাতে জনসচেতনতা সৃষ্টিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন কার্যক্রম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণায় অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। সরকারি চাকুরিজীবী হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত মানসুর সাম্প্রতিক সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে মিডিয়ার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মোহাম্মদ মানসুরুল হক কর্মজীবনে একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রিয় দর্শক, সম্মানিত অতিথির সাথে আলাপচারিতার আগে চলুন দেখে আসি তার উপর নির্মিত বায়োগ্রাফি। ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এর পরতে পরতে রয়েছে সৌন্দর্য এবং উন্নয়নের ছোঁয়া। মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হক দেশের প্রথম সারির প্রতিটি টেলিভিশন চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করেন। তার
তার বাচনভঙ্গি ও উপস্থাপনা কৌশল টেলিভিশন মিডিয়ায় আলাদা স্থান করে নিয়েছে। এবারের গন্তব্য গোবিন্দগঞ্জ উপজেলা। উপস্থাপনার পাশাপাশি তার পরিকল্পনার নির্মিত অনুষ্ঠানসমূহ ব্যাপক সাড়া ফেলেছে। তোকে ছাড়া তো কখনো কিছু ভাবিনি। ছোটবেলা থেকে তোকে বকেছি, মেরেছি, তোকে ভালোবেসেছি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। মনসুরুল হক মিডিয়াতে পরিচিতি পান অভিনয়ের মাধ্যমে। তার অভিনীত অসংখ্য নাটক রয়েছে যা দর্শক নন্দিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকেও অভিনয় করেছেন তিনি। মার্জিত, রুচিশীল, সদা হাস্যোজ্জ্বল ও সুন্দর বাচনভঙ্গির অধিকারী এই মানুষটি মডেল হিসেবে নিজেকে জাহির করেছেন। অভিনয় করেছেন বিজ্ঞাপন চিত্রে। মিডিয়া জগতের বাইরে তিনি একজন সরকারি কর্মকর্তা। কর্মজীবনে তিনি একজন সফল মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনায় তার নানাবিধ কর্মকাণ্ড ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। জাতিসংঘের DRR ফেলো হিসেবে কাজ করছেন মনসুরুল হক। মানবিক কাজে সবার আগে এগিয়ে আসেন মানুষটি। অসহায় মানুষের চিকিৎসা, গরিব পরিবারের ছেলেমেয়েদের শিক্ষায় সহায়তা সহ সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন বাল্যকাল থেকে। দেশ ও জাতির কল্যাণে মনসুরুল হকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের আজকের অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ও দুর্যোগ বিশেষজ্ঞ মোহাম্মদ মানসুরুল হক। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা যেরকমটা জানি যে আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও কাজ করছেন, তো দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আসলে মিডিয়ার মাধ্যমে আপনি কিভাবে জনসচেতনতা তৈরি করেছেন সে বিষয়ে প্রথমে জানবো। দেখুন, এই যে আপনি বললেন যে দুর্যোগ ব্যবস্থাপনা, এই যে ব্যবস্থাপনার মধ্যেই কিন্তু গণমাধ্যম জড়িত। আপনি যখন কোনো কিছু ব্যবস্থাপনা করেন, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনায় পাবলিক অ্যাওয়ারনেস বা গণসচেতনতা এটা একটা বড় ভূমিকা রাখে। সো আপনি যত বেশি জনগণকে সম্পৃক্ত করতে পারবেন দুর্যোগ ব্যবস্থাপনায়, তত বেশি আপনি দুর্যোগ ব্যবস্থাপনায় সাকসেস হবেন। তো গণমাধ্যম বা গণসচেতনতার জন্য মাধ্যমটা কি, সেটা হচ্ছে এই যে টেলিভিশন, প্রিন্ট মিডিয়া। সো আমি এই দুটোতেই কাজ করি। আমার কাজ বা আমার যেই প্যাশন বলতে পারেন যে দুর্যোগ ব্যবস্থাপক হিসাবে আমি খুব ভালো ফিল করি যে এই জায়গাটা আমাকে পরিচিত হতে আর কি। আমরা যেরকমটা জানি যে সবারই আসলে ছোটবেলা থেকে একটি লক্ষ্য থাকে বা একটি স্বপ্ন থাকে, তো সেই ক্ষেত্রে আপনার জীবনের লক্ষ্য বা আপনার স্বপ্ন কি ছিল সেই বিষয়ে জানবো। এখন যদি বলেন যে আমার এই মুহূর্তের স্বপ্ন বা লক্ষ্য, আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্ন বা আমার লক্ষ্য যতটুকু এই বয়সে দরকার ছিল আমি পুরোটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আরেকটা যদি বলেন যে আমি নেক্সটে কী করতে চাই, এখন চিন্তা যদি করি যে আমি ভবিষ্যতে কী করবো, তাহলে বলবো যে আমি মানুষের সাথে থাকতে চাই, গণমানুষের সাথে থাকতে চাই এবং নিপীড়িত মানুষের পাশে থাকতে চাই। কারণ আমি যদি কারোর জন্য কিছু করতে পারি তাহলে মনে হবে যে আমার জীবন সার্থক। আমরা আশাবাদী আপনার সেই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আমরা জানি যে আপনি বহুমুখী প্রতিভার সাথে আসলে আপনি জড়িত, বা আমরা আপনাকে একজন অভিনেতা হিসেবে দেখেছি, একজন উপস্থাপক হিসেবে আপনি আত্মপ্রকাশ করেছেন, সেই সাথে হচ্ছে একজন দুর্যোগ ব্যবস্থাপক হিসেবেও আপনি আছেন। কোন পরিচয় দিতে আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? যখন যে কাজটা করি ওটাতে আমি খুব বেশি এনজয় করি। এরপরে যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন যে স্পেসিফিক্যালি যদি বলেন যে আপনার পরিচয় কোনটা, তাহলে বলবো যে আমি গণমাধ্যমে কাজ করতে আমি বেশি আনন্দ পাই এবং এটাতে আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি। আমরা জানি যে স্বাধীনতার মাসে এডুকেশন ওয়াচ আপনালয় উদ্ভাসিত সম্মাননা লাভ করেছেন আপনি, তো সেই বিষয়ে আসলে আপনার অভিব্যক্তি কি বা আপনার অনুভূতি কি সেই প্রসঙ্গে জানবো। নিঃসন্দেহে যে কোনো প্রাপ্তি অনেক আনন্দের, তারপরে যদি সেটা স্বাধীনতার মাস হয় সেটা তো আরও বেশি আনন্দের। আপনি জেনে আপনিও খুশি হবেন যে আমি এই মাসে দুটো অর্জন করেছি, আমি দুটো পুরস্কার পেয়েছি। তো একটি হচ্ছে এই যে আপনি যেটা বললেন যে আপন আলোয় উদ্ভাসিত সম্মাননা, এটা পেয়েছি, এটা আমার অনেক ভালো লেগেছে এবং আমার জীবনের অন্যতম একটা প্রাপ্তি এটা। আমি কিন্তু জানতাম না, জাস্ট আগের দিন আমাকে জানানো হয়েছে, আমাকে খলিল ভাই ফোন দিয়ে আমাকে জানালো যে আমি এই আসার জন্য এবং আমাকে এই ধরনের একটা সম্মান দেওয়া হবে। সো তখন আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং ঠিক তারপর দিনই আমাকে মিনিস্ট্রি থেকে ফোন দেওয়া হয়েছে, আমাকে জানানো হয়েছে যে আমি
জাতীয়ভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমে কাজ করার জন্য আমি বিশেষভাবে একটা সম্মাননা পেতে যাচ্ছি। সো তখন আরও বেশি এক্সাইটেড ছিলাম। তো দুটোই কিন্তু হয়েছে স্বাধীনতার মাসে। তো এই স্বাধীনতার মাসে এই দুইটা অর্জন আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং গণমাধ্যমে কাজ করার জন্য আমি আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি। তো দ্বিতীয় যে পুরস্কারটা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয়ভাবে আমি জাতীয় সম্মাননা আমাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। আর আপনি যেটা বললেন যে আপনালে উদ্ভাসিত সম্মাননা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় আমাকে দিয়েছেন। দুটোই আমি খুব আনন্দিত এবং খুব উচ্ছ্বাসিত। আপনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, তো সেটির পেছনে আসলে প্রেক্ষাপট কি সেই প্রসঙ্গে জানতে চাইব, এবং আপনার থেকে অনুপ্রাণিত হয়ে কেউ যদি নিজেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে চায় তাদের জন্য কি পরামর্শ থাকবে? আসলে এই যে সামাজিক কর্মকাণ্ড যেটা বললেন, আমি ছোটবেলা থেকে, আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি মানুষের কাছে থাকার চেষ্টা করতাম। মানুষের জন্য যদি আমি কিছু করতে পারতাম আমার খুব ভালো লাগতো। সেই প্রাইমারি স্কুল থেকে কিন্তু আমার মধ্যে এটা ছিল। তো এখন আমি আর একটু বেশি থাকার চেষ্টা করি, যেহেতু আল্লাহ আমাকে একটু অ্যাবিলিটি দিয়েছে বিভিন্নভাবে। তো আমি আসলে আমার নিজের জন্য যেটা করে আমি যে আনন্দটা পাই তার চেয়ে অনেক গুণ বেশি আনন্দ পাই যদি আমি আরেকজনের জন্য কিছু করতে পারি। সো এটা অনেক বেশি আত্মতৃপ্তির ব্যাপার আমার। আর আমি বলবো যে আসলে দেখেন, আমরা যদি একটু ইচ্ছে করি, জাস্ট ইচ্ছেটাই যথেষ্ট। একজন মানুষের জন্য বা অনেকগুলো মানুষের জন্য আপনি একা অনেক কিছু করতে পারেন, শুধু যদি আপনার ইচ্ছা থাকে। সো আমি বলবো যে সাধারণ পাবলিক যারা রয়েছে তাদের জন্য কিছু করা, এটা আসলে ভাগ্যের ব্যাপার। সবাই এটা করতে পারে না, এটা আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার থাকে। সো ইচ্ছাটা এখানে অনেক বেশি। সেই ইচ্ছাটার সম্পৃক্ততা কি পরিবারের সাথেও কোনোভাবে রিলেটেড কিনা সেই বিষয়ে জানেন? হ্যাঁ, আমরা পারিবারিকভাবেই আসলে আমি ছোটবেলা থেকে দেখেছি যে আমার আব্বা সাধারণ মানুষের জন্য অনেক কিছু করতেন। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে আমার আব্বার কাছে যদি কেউ আসতেন যে বিয়ের জন্য, গরিব মানুষ, তখন আব্বা একদম কোনো প্রশ্ন ছাড়াই সেই আজকে থেকে 25-30 বছর আগে 15,000 20,000 টাকা দিয়ে দিতেন। কোনো রকম মানে অল্প চেনা হলেই 15-20,000 টাকা দিতেন বিয়ের জন্য। আর যদি কেউ হসপিটালে থাকতেন, যখন এসে বলতেন তখন 5,000 10,000 20,000 50,000 1 লাখ টাকা পর্যন্ত দিতেন। এটা আমি আমার আব্বাকে দেখেছি। আমার আব্বা বিজনেসম্যান ছিলেন। তো উনি অনেক ব্রড ছিলেন, উনি মারা গিয়েছেন। তো আমি আসলে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি আমার আব্বার দ্বারা। তো আমি ছোটবেলা থেকে ফলো করতাম আব্বাকে, এখনো আমি আব্বাকে অনেক ফলো করি। যে উনি মানুষের জন্য মানে একদম মানে মন থেকে করতেন। একটা আছে না যে মানুষকে দেখানোর জন্য করা, যে আমি যার জন্য করলাম সে জানুক যে আমি তার জন্য করতেছি, এটা না। মানে আমার আব্বা ওইটা করতেন এবং আমি ওইটা করি যে যার জন্য করতেছি সে হয়তো জানেই না আমি কি করতেছি তার জন্য। সো এটা আসলে যদি আপনার ভিতরে থাকে তাহলে এটা যে একটা আত্মতৃপ্তি, এটার যে একটা আনন্দ, এটা আসলে টাকা দিয়ে কেনা যাবে না। এটা অনেক অনেক মানে অনেক দামি একটা জিনিস আমি বলবো। আচ্ছা, আমি যেরকমটা বুঝতে পারছি যে আমাদের দর্শকরাও আপনার এই বিষয়গুলো শুনে যথেষ্ট অনুপ্রাণিত হবে। আপনার জীবনে বলার মতো একটি গল্প যদি থেকে থাকে সেটি আমাদের দর্শকদের সামনে যদি উপস্থাপন করতেন। আমার জীবনে যদি আপনি গল্প শুনতে চান তাহলে আমি ছোট করে দুইটা গল্প বলবো। একটা হচ্ছে যে আমার বয়স যখন 26 ছিল 2006 সালে, আমি জার্মানিতে বিল ক্লিনটন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম জাতিসংঘের ডিআরআর ফেলো হিসাবে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি আমি। তো ওখানে আমরা এক টেবিলে বসে আমি বিল ক্লিনটনের সাথে মিটিং করেছি, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমি কথা বলেছি। তো এবং উনি খুবই আমার কথা শুনে উনি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছেন এবং বাংলাদেশ সম্বন্ধে আরও অনেক বেশি উনি অবগত হয়েছেন। এটা আমার একটা স্মরণীয় ঘটনা। আর আরেকটা হচ্ছে যে আমার এক খুব কাছের এক বন্ধু, সে হসপিটালাইজ ছিল। সে লাস্টে আমার কাছে কিছু হেল্প চেয়েছিল তাকে চিকিৎসা করার জন্য। তো আমি গিয়েছিলাম। তো আমি তাকে আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমার চোখের সামনেই সে আসলে মারা গিয়েছে। সো এটা আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। ভবিষ্যতে সুযোগ হলে আমরা আবারও আপনার কাছ থেকে এই বিষয়ে অনেক কিছু জানবো। জি, ধন্যবাদ আপনাকে। শুরু হয়েছে 2024-2025 শিক্ষাবর্ষে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম। প্রথম পর্যায়ে এ প্রক্রিয়া চলবে আগামী 11 জুন পর্যন্ত। এবার 3 ধাপে আবেদন নেওয়া হবে। রাজধানীর কয়েকটি স্বনামধন্য কলেজের উপর রয়েছে বিশেষ প্রতিবেদন। মাইলস্টোন কলেজ একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে।
মাইলস্টোন কলেজ দুটি ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। কলেজের স্থায়ী ক্যাম্পাস মেট্রো রেলের উত্তরা স্টেশন সংলগ্ন দিয়াবাড়িতে অবস্থিত। কলেজের মেইন ক্যাম্পাস উত্তরা 11 নম্বর সেক্টরে অবস্থিত। মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত কর্নেল নুরুন নবী একজন সফল শিক্ষাবিদ ও শিক্ষা উদ্যোক্তা। 2002 সালে প্রতিষ্ঠা করেন মাইলস্টোন কলেজ। মাইলস্টোন কলেজের অধ্যক্ষ একজন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে মাইলস্টোন কলেজের রয়েছে 450 জন নিবেদিত প্রাণ শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা। মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ 8টি একাডেমিক ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। ছেলে ও মেয়েদের ক্লাসের জন্য রয়েছে পৃথক ভবন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলেজের রয়েছে 100% পাস সহ অধিকাংশ শিক্ষার্থীর জিপিএ 5 প্রাপ্তির গৌরবোজ্জ্বল ইতিহাস। ব্যবহারিক শিক্ষা পরিচালনার জন্য রয়েছে মোট 27টি ল্যাবরেটরি। মাইলস্টোন কলেজের রয়েছে 2টি সমৃদ্ধ লাইব্রেরি। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 6টি পৃথক ও নিরাপদ হোস্টেল। শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য রয়েছে 30টির অধিক যানবাহনের এক পরিবহন ব্যবস্থা। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে মাইলস্টোন কলেজের রয়েছে বিজ্ঞান ক্লাব, স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব ও বিতর্ক ক্লাব। শিক্ষার্থীদের আত্মশৃঙ্খলার মান উন্নত করতে রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট, গার্ল স্কাউট। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীলতার উৎকর্ষ সাধনে শিক্ষার্থীদের লেখা নিয়ে প্রতি বছরই প্রকাশিত হয়ে থাকে কলেজ বার্ষিকী উন্মিলন। এছাড়া আয়োজন করা হয় বার্ষিক দেয়ালিকা প্রতিযোগিতার। শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় মাইলস্টোন কলেজের রয়েছে বিশাল 3টি মাঠ। ছাত্রীদের খেলাধুলার জন্য রয়েছে পৃথক মাঠ। মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও বিকাশে স্থাপন করা হয়েছে সুইমিং পুল ও জিমনেশিয়াম। শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের দায়িত্ব ও লক্ষ্য নিয়ে উজ্জীবিত করতে নিয়মিত অ্যাসেম্বলির আয়োজন করা হয়। একটি সুন্দর আগামীর জন্য শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক গড়ে তুলতে মাইলস্টোন কলেজ বদ্ধপরিকর। রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান মিরপুর কলেজ। 1970 সালে মিরপুরের 10 নম্বর সেকশনে প্রতিষ্ঠিত কলেজটি 1989 সালে প্রতিস্থাপিত হয়ে মনোরম প্রাকৃতিক শোভা পরিবেষ্টিত 2 নম্বর সেকশনের বর্তমান বৃহত্তর ক্যাম্পাসে এসেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের সরকারি ও বেসরকারি কলেজের মধ্যে মিরপুর কলেজ সব সময় ভালো ফলাফল করে আসছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত পাঠদান চলছে। শিক্ষক শিক্ষার্থীদের সুসম্পর্ক কলেজটিকে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে। লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির সুবিশাল মাঠে খেলাধুলার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমেও পিছিয়ে নেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সক্রিয় ভূমিকা রাখছে ছাত্র সংগঠনগুলো। মনোরম প্রাকৃতিক পরিবেশে সুবিশাল ভবন, প্রায় 1600 বর্গফুটের আধুনিক লাইব্রেরি, শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাবে সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর কলেজ শিক্ষা মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রত্যেক ডিপার্টমেন্টেই একজন করে গাইড শিক্ষক থাকেন, যিনি সার্বক্ষণিক ওই ইয়ারের ছেলে মেয়েদেরকে তিনি গাইড করেন। প্রতি সপ্তাহে আমাদের ক্লাস টেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, যাতে ছাত্রছাত্রীরা বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং নিয়মিত ক্লাস করে। এক কথা আমরা মিরপুর কলেজে অনার্সে যারা পড়াশোনা করে বা ইন্টারমিডিয়েটও যারা পড়াশোনা করে তারা সার্বক্ষণিক আমাদের শিক্ষকদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে যাতায়াত সুবিধাজনক হওয়ায় কলেজটিও আছে শিক্ষার্থীদের পছন্দের প্রথম সারিতে। প্রতিষ্ঠানটির সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির এবং অধ্যক্ষ এইচ.এম. মাহবুবুর রহমানের নেতৃত্বে শতাধিক সুযোগ্য শিক্ষক শিক্ষার্থীদের দেখাচ্ছেন আগামীর পথ। সবাইকে সঙ্গে নিয়ে সুশিক্ষার পথে প্রতিষ্ঠানটিকে নিয়ে এগিয়ে যেতে চান সংশ্লিষ্টরা। নিয়মিত পরীক্ষা ও সময়মতো ফল প্রকাশ এবং ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ। মানসম্মত শিক্ষা নিশ্চিত করে সুশিক্ষায় শিক্ষিত, দক্ষ ও নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন মানব সম্পদ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় মিরপুর কলেজ কর্তৃপক্ষের।
রাজধানী ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র গুলশান বাড্ডা এলাকার প্রগতি সরণিতে গুলশান কমার্স কলেজের অবস্থান। প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন খান সহ দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও মেধাবী ব্যক্তিত্বের দিক নির্দেশনা এবং নেতৃত্বে এম এ কালাম শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে গুলশান কমার্স কলেজ যাত্রা শুরু করে। বর্তমানে ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক ভবনে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি ছাত্রদের জন্য আবাসিক সুবিধাও রয়েছে। বিশেষায়িত কলেজ হিসেবে গুলশান কমার্স কলেজ দেশের মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। 2008 সালে প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পাস সহ ঢাকা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় 6ষ্ঠ স্থান অর্জন। এই কলেজে যতজন শিক্ষার্থী এসএসসিতে জিপিএ 5 নিয়ে ভর্তি হয়, তার কয়েক গুণ শিক্ষার্থী এইচএসসিতে জিপিএ 5 পায়। 2017 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে মেয়েদের মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে গুলশান কমার্স কলেজের ছাত্রী। এ কলেজের উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। পেশাদারিত্বে আপোষহীন নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকা সহ কলেজটির উৎকর্ষ সাধনে তাদের মেধা ও শ্রম বিনিয়োগ করে চলেছেন। কলেজটির পরিচালনা পর্ষদ অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে প্রশাসনিক ও একাডেমিক বিষয়ে মনিটরিং করছেন। উদ্দীপনামূলক প্রেষণার মাধ্যমে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, মূল্যায়ন পরীক্ষা, পাঠোন্নতি সম্পর্কে অভিভাবককে অবহিতকরণ, ঝরে পড়া রোধ সহ অসংখ্য সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা বান্ধব পরিবেশের নিশ্চয়তা বিধানে বদ্ধপরিকর। গুলশান কমার্স কলেজটি যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তারা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিগণিত। বর্তমানে বিজ্ঞানের জয় জয়কার, ব্যবসা শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখাও চালু। একটি অনুকরণীয় ও আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গুলশান কমার্স কলেজের অগ্রযাত্রাকে সমুন্নত রাখবে, এমনটাই প্রত্যাশিত। ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটের তেজগাঁও কলেজটি বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি কলেজ। সুনাম, ঐতিহ্য ও সাফল্যের সাথে দীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। এ কলেজে রয়েছে উচ্চ মাধ্যমিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিভাগ। রয়েছে বিভিন্ন বিষয়ে স্নাতক পাস, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পড়ার সুযোগ। আধুনিক চাহিদার সাথে তাল মিলিয়ে আছে সিএসসি, এমবিএ, বিবিএ, থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তেজগাঁও কলেজ নিজস্ব একটি 8 তলা, 3টি 6 তলা, 3টি 7 তলা, একটি 6 তলা এবং 2টি 4 তলা বিশিষ্ট ভবন নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। কলেজের শিক্ষার্থীদের শিক্ষার সুবিধার্থে তেজগাঁও কলেজে একটি সুপরিসর গ্রন্থাগার রয়েছে। এছাড়াও বিভিন্ন বিষয়ানুগ ব্যবহারিক শিক্ষার প্রয়োজনে রয়েছে পরীক্ষাগার। কলেজ প্রাঙ্গণে 2008 সালে একটি শহীদ মিনার স্থাপন করা হয়। কলেজের নতুন ভবনের নিচতলায় একটি অত্যাধুনিক অডিটোরিয়াম বা মিলনায়তন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা লাভ করে আসছে গৌরবজনক ফলাফল। এইচএসসি ফলাফলও বেশ ভালো। কলেজের শিক্ষার্থীদেরকে সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে কলেজে বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ডিবেটিং ক্লাব, থিয়েটার ক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট কার্যক্রমও পরিচালিত হয় কলেজে। এই প্রতিযোগিতামূলক চাকুরির বাজারে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল বিজনেস, পলিটিক্স, জেনারেল নলেজ, জেনারেল ম্যাথমেটিক্স সহ আমরা নন ক্রেডিট 4 বছর আমরা এই প্রোগ্রামগুলি একটি শিক্ষার্থীকে শিখিয়ে তাকে চাকরি বাজারে উপযুক্ত করে গড়ে তোলবার জন্য সাথে আইসিটি ট্রেনিং আমরা এগুলো কার্যক্রম গ্রহণ করেছি। আশা করা যায় দেশের কর্মমুখী উচ্চশিক্ষাদানে কলেজটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচের সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।